আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। আপনাকে স্বাগত জানাচ্ছি। হারুন ভাই, কি দিয়ে শুরু করতে চাই? আমাদের আজকে আলোচনার বিষয়ে সবাই ঐক্য চায়, বাধা কোথায়, এর বাইরেও সমসাময়িক বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আজকে হারুন ভাই, যেটা দিয়ে শুরু করতে চাই, আমরা আজকে দেখলাম একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী, সেখানে সব রাজনৈতিক দলের নেতারা ছিলেন। সেখানে একটি কথা আমরা সবার মুখে শুনেছি, যে সবাই বলছেন ঐক্যবদ্ধ থাকার কথা, এবং সবাই সবাইকে বলছে যে আমরা যেন ঐক্য থাকি। এই বিষয়ে কিন্তু কারোর কোনো দ্বিমত বা আপত্তি বা কোনো ধরনের কোনো মতবিরোধ নেই, কিন্তু ঐক্যবদ্ধ হতে আসলে সমস্যা কোথায় সবার? না, ধন্যবাদ আজকের 21শে টেলিভিশনের এই আলোচনায় আমাকে সম্পৃক্ত করার জন্য, এবং সহ আলোচক সুপ্রিম কোর্টের আমাদের সিনিয়র লয়ার উপস্থিত, আমাদের অন্যান্য দেশ বিদেশের দর্শকদের শুভেচ্ছা জানাচ্ছি। আপনি আজকে আলোচনার বিষয়বস্তু করেছেন সবাই ঐক্য চাই, বাধা কোথায়। আমি তো বাধা দেখছি না। রাজনৈতিক দল হিসেবে তো বিভিন্ন দলের বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন দাবি দেওয়া থাকবেই, ভবিষ্যতেও থাকবে, এবং সে আলোকে প্রত্যেক রাজনৈতিক দল, প্রত্যেক আপনার রাজনৈতিক জোট, তারা তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তারা জনমত সৃষ্টির চেষ্টা করবে। এইটাকে আমি মানে ঐক্য পরিপন্থী বা ঐক্য বিঘ্নিত হচ্ছে এরকম আমি মনে করি না। আপনার যেমন এখানে আজকে ঐক্যমত কমিশনে দেখেন যারা অংশগ্রহণ করেছিল তারা প্রায় সবাই স্বাক্ষর করেছে, আর যে কয়েকটি দল স্বাক্ষর করেনি তারাও স্বাক্ষর করে। তাদের যে বিষয়টা রয়েছে, আমার মনে হয় আলোচনার মাধ্যমে সেটাও একটা নিষ্পত্তি হবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। তাহলে এখানে তো ঐক্যমত কমিশনের মধ্য দিয়ে যে বিষয়গুলো আমরা ঐক্যমতে পৌঁছছি, এই জায়গাটাতে যদি আমরা ঐক্যমত থাকি তাহলে তো এটা আমাদের জন্য একটা বড় পজিটিভ দিক। এখন এর পরে আপনার অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, আপনার সরকার পরিচালনা করার সময় সরকারের সমালোচনা করা, বা সরকারের বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘটনা ঘটলে সেগুলো নিয়ে সমালোচনা, এটা তো থাকবেই, এটা থাকবে। তো সুতরাং এখানে আমি মনে করি যে আমাদের দীর্ঘ 50 বছরে আমরা রাজনৈতিক দলগুলো একত্রিত বসতে পারিনি, জাতীয় ইস্যু নিয়ে, জাতীয় দাবি দেওয়াগুলো নিয়ে আমরা একমত হতে পারিনি। তবে এখন অন্ততপক্ষে একটা পক্ষ অনুপস্থিত থাকলেও এখন অন্ততপক্ষে আমরা যারা একত্রিত হয়ে এই জায়গায় পৌঁছছি, এইটাতে আমি আপনার বাধা আমি কোথাও দেখছি না। দাবি দেওয়া নিয়ে কেউ বিভিন্ন রকম কথা বলছে, ঐক্যমত কমিশনের স্বাক্ষর হয়েছে, তারপরে বিভিন্ন দল তারা মাঠে কর্মসূচি দিচ্ছে, এটা জনমত তৈরি করার জন্য দিতেই পারে। তার সেই সব বিষয়ের ক্ষেত্রে আমাদের নোট অফ ডিসেন্ট আছে বা আমাদের আপত্তি আছে। এখন যাদের এটা নিয়ে দাবি আছে তারা তো জনমত তৈরির জন্য তারা চেষ্টা করবেই, তো এইটা বাধা আমি মনে করি না। জি, আপনার কাছে আবারও আসবো। এই পর্যায়ে আমি আবু হেনা রাজ্জাকির কাছে আসতে চাই। রাজ্জাকি ভাই, হারুন ভাই দৃষ্টিতে কোনো বাধা দেখছেন না? আসলে সবাই ঐক্যবদ্ধই আছেন, যার যার যে দাবি দেওয়া সে অনুযায়ী সবাই কাজ করছেন, কিন্তু আসলে কি জুলাই সনদ বাস্তবায়ন বা গণভোট বা বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখনও আমরা দেখিনি যে সবাই একমত হয়েছে। এটি একটি প্রশ্ন রয়ে গেছে যে কীভাবে আসলে বাস্তবায়ন হবে। আপনার কাছে কি মনে হয়? আসলে ধন্যবাদ আপনাকে এবং আমার বিজ্ঞ সহ-আলোচক আর 21শে রাতের দর্শক সবাইকে। এই যে প্রথম কথাটা বললেন হারুন ভাই, যেটা বললো যে উনি ঐক্য দেখছেন, মানে ঐক্যের সমস্যা হচ্ছে না, এই তো কথাটা। জি। আর আপনার প্রশ্নটা যে ঐক্য, মানে প্রশ্নটা হলো কীরকম, যে সবাই ঐক্যবদ্ধ থাকতে চাচ্ছে, কিন্তু বাধাটা কোথায়? এইটা আপনি যখন স্টেজে কথা বলবেন, এইখানে আইসে, যেমন আপনি বিয়ে বাড়িতে যাচ্ছেন আপনার ফ্যামিলি নিয়ে, ইউ আর হাইলি ডিস্টার্ব উইথ ইউর ওয়াইফ, বাট আপনি এটা এক্সপ্রেস করবেন না, ওখানে এক্সপ্রেস হবে না। আপনি দেখবেন, মানে শুনেন, এই আমার ঘর থেকে মহল্লাটা, মহল্লা থেকে, এই তো জিনিস আলটিমেটলি। তো আমরা যদি আমাদের পার্সোনাল লাইফ রিসার্চ করি, আপনি দেখবেন যে আপনার বাসায় একটা মেহমান বসছে, আপনি বসে কীভাবে কথা বলতেছেন, বাট আপনার ইনডোরে, মানে আপনাদের আভ্যন্তরীণ অনেক জটিলতা আছে। একদম কাচের মতো স্বচ্ছ কথাটা আমি বললাম, যে মুখে যত কথাই বলুক, বাট আমরা যখন কোনো প্রোগ্রামে যাই, কোথাও যাই, আমরা এমন লিপ সিম্পেথি বা এমন একটা অ্যাকশন করি যে এভরিথিং ইজ ওকে, বাট যারা বোঝার তারা বোঝে। আপনি রিকশায় চড়ে যখন যায় একজন ভদ্র মহিলা এবং একজন ভদ্র পুরুষ, দুজন হাজব্যান্ড ওয়াইফ কিনা বা একে অপরের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিনা, আপনি বুঝতে পারবেন তাদের বসার ভঙ্গিমায়। তার মানে বলতে হয় না অনেক কিছু। আপনি যত গল্পই করেন, ঐক্য নাই।
ঐক্য যদি থাকবে তাহলে এই প্রশ্নটা আসবে কেন? নাই বলেই আসছে। হারুন ভাই ঐক্য দেখেন, এক্সওয়াইজের সবাই ঐক্য দেখেন। বিষয়টা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জটিল যে জায়গাটা, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করেন না, বাংলাদেশের রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে চান। এবং আমি বহু আগে বহু জায়গায় বলেছি, বাংলাদেশের যারা এমপি হন, মন্ত্রী পরের কথা, এমপি যারা হন তারা কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি, সংবিধান বলে দিছে যে তাদের কাজ কি। তাদের সেই কাজের ভিতরে ডেভেলপমেন্ট ওয়ার্ক নাই, সেই কাজের সাথে সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের সাথে আলাপের বিষয় নাই, সেই কাজের সাথে কোনো লাভজনক কাজের আলাপ নাই অর্থনৈতিক বিষয়ে। আমি 53 বছর একই দেখেছি, এমপি হওয়া মানে ওই কাজগুলো করা। তার মানে এমপির সাথে একটা আর্নিংয়ের সম্পর্ক আছে। তা না হলে আমি রাজনীতিবিদ, আই ক্লেম যে আমি রাজনীতিবিদ, যদি বলেন হু কেয়ারস ইউ, দ্যাট ইজ অ্যানাদার ইস্যু। আমি একটা কথা বলে যাচ্ছি, এইটা যে অ্যাকসেপ্ট করবে, দ্যাট ইজ মাই পলিটিক্স। আপনারা যারা রাজনীতিবিদ সবাই যখন বলেন আমরা দেশ জাতির মঙ্গল চাই, তো দেশ জাতির মঙ্গল আপনি ক্ষমতায় গিয়ে করতে পারবেন, এর আগে রাজ্জাকিকে বলে দিতে পারেন না যে রাজ্জাকি সাহেব আপনি তো ক্ষমতায় আছেন, আপনি এই কাজগুলো করেন। আপনি ক্ষমতায় যাবেন, আপনি গিয়ে দেশকে ভালোবাসবেন, দেশের লোকের উপকার করবেন। কারণটা কি? আপনার কাজটা যদি তৃতীয় ব্যক্তি করে, সেখানে আপনার বাধাটা কোথায়? ইউ জাস্ট টেল মি। আমি জাতির কাছে প্রশ্ন করেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে আপনি একটা প্রস্তাব দেন না যে রাজ্জাকি সাহেব আপনি তো ক্ষমতা আছেন, আপনি এই কাজগুলো করেন। আচ্ছা, এই কাজগুলো করতে গিয়ে কী বাধা সেটা আবার আমি আপনাকে বলবো। জি, করেন না। আপনি পাওয়ারে যাবেন, আপনি জাস্ট দেশটাকে লুটে পুটে খাবেন, তাহলে কোনো কারণ নাই আপনার যাওয়ার। এর মানে এই না আপনি নির্বাচন করবেন না। অর্থাৎ পাওয়ার বেসড রাজনীতি, আমাকে পাওয়ারে যেতে হবে, মানে কাজটা আমি একমাত্র করব, আমি ছাড়া কেউ করতে পারবে না। তার মানে আপনার প্ল্যান নাই। আপনি যদি বলেন যে আপনি রাজনীতি করবেন, ফাইন, দেশটা নির্বাচন করে ক্ষমতায় যাক, নির্বাচন করে ক্ষমতায় যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে লোকটা নির্বাচন দিবে, রাজ্জাকি সাহেব, সেই রাজ্জাকি সাহেবের সামনে যত বাধা আসতেছে, তখন আপনারা কেউ বাধা দেন নাই যে ভাই তোমরা যে মাঠে নেমে লোকের ডিস্টার্ব করো, এই দাবি সেই দাবি, 200-300 রকমের দাবি ফেস করছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, নিশ্চিত করে বলছি, এরা সবাই কোনো দলের সম্পৃক্ত লোক। দলের সাথে সম্পৃক্ত না এমন কোনো লোক, সে সরকারি চাকরি করে না, সে মাঠে নামে না আন্দোলনের নামে, দলের সাথে তার সম্পৃক্ত থাকতেই হবে। তাহলে দল তাকে ডিস্টার্ব করতেছে, রাজনৈতিক দলগুলো ডিস্টার্ব করে, ইন দ্য নেম অফ আনসার, ইন দ্য নেম অফ স্কুল টিচার, ইন দ্য নেম অফ হোয়াট এভার ইট ইজ। তাহলে ক্ষমতায় আপনাদের বাংলাদেশের যে কোনো দেশে দুইটা ব্যাপার থাকে, একটা আভ্যন্তরীণ, একটা আন্তর্জাতিক। আন্তর্জাতিক বিষয়গুলো কি সেটা আমাকে প্রশ্ন করলে আমি ক্ষমতায় না গিয়ে বুঝবো না, তবে আমরা বাইরেতে বুঝি। ভারতের সাথে পানি নিয়ে ঝামেলা আছে, তো আমেরিকার সাথে ওই পোর্ট নিয়ে ঝামেলা আছে, তো চায়না ডেভেলপ, এইসব আমরা শুনি। বেসিক ফার্স্ট হলো আপনার ইন্টারনাল, আপনার দেশের জনগণ এবং রাষ্ট্র, এই দুইটাকে এনশিওর করবে, এই দুইটার নিরাপত্তা, সার্বভৌমত্ব, জনগণ নিরাপত্তা সব এনশিওর করতে হবে। সব কিছু এনশিওর হয়েছে বিগত 53 বছরের মধ্যে, সব রাজনীতিবিদরাই তো চালিয়েছেন। আপনি যখন রাষ্ট্রকে এখন পর্যন্ত সার্বভৌম করতে পারেনি, রাষ্ট্র যখন নিরাপত্তা এনশিওর করতে পারেনি, আমি দেখলাম একটা প্রতিবেদন, আমার চোখের পানি এসে গেছে, যে গত 16 বছরে এমন ঘটনা ঘটছে যে তার বাবার খোঁজে নদীর পাড়ে গিয়ে মাঝিকে জিজ্ঞেস করছে যে একটা ডেড বডি দেখেছো, কোনো একটা ডেড বডি কি তোমরা দেখেছো? কি অদ্ভুত। সেই দেশে আমি নির্বাচন 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 করে চিৎকার করতেছি, ভাই নির্বাচনটা অপরাধ না, নির্বাচন চাওয়াটা অপরাধ, আল্লাহর কসম নির্বাচন চাওয়াটা অপরাধ নয়। কিভাবে আপনারা ঠিক করবেন? আমরা কি সেই জায়গাটা আদৌ গেছি? সে কারণে আমি বলছি যে এখন পর্যন্ত গত 14 মাসে কোন রাজনৈতিক দল দায়িত্ব নিয়ে কে বলতে পারবে যে এই সরকারকে এই কাজগুলো করতে বলেছিলাম, উনি করেননি বা করতে পারেননি? আমরা জানতে চাই সেটা। সোশ্যাল মিডিয়া আসতো, টেলিভিশনে বলতো, ইউনূস সাহেবকে বলেছিলাম আপনি এটা 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 করেন। আপনি ক্ষমতায় গিয়ে সব পারবেন, এখন কেন পারবেন না? এই 14 মাস কেন পারবেন না? এই 14 মাস কেন পারেন নাই, এবং আগামী ফেব্রুয়ারি পর্যন্ত পারবেন না? আমি নিশ্চিত করে দিলাম কেন পারবেন না।
তারা ক্ষমতায় গেলে করবেন, সেটি তারা বারবার বলছেন। আমরা ক্ষমতায় গেলে করবে না, এই 14 মাস সাফার করবো আমরা। আপনারা তাকায় তাকায় দেখলেন ইউনূস সাহেব 12টা বাজাই দিল এই দেশটার, আর আমরা তাকায় তাকায় দেখলাম। কেন দেখলাম? আমার প্রশ্ন, আমি কেন দেখলাম? আমি তো রাজনীতিবিদ, আমার দায়িত্ব আছে। সে প্রশ্নের উত্তর নিশ্চয়ই রাজনীতিবিদরাই দিতে পারবেন। আমি সেই বিষয়ে আমি হারুন ভাইয়ের কাছে আমি জানতে চাই আসলে যে কেন, যে প্রশ্নগুলো তুলছিলেন রাজ্জাকি ভাই, যে কেন আমরা সেই জিনিসগুলো দাবিগুলো আদায় করতে পারিনি, যে দাবিগুলো আমরা বলছি যে আসলে ক্ষমতায় গেলে আমরা এটি করব। জি ধন্যবাদ। আসলে বাংলাদেশের পৃথিবীর মধ্যে বাংলাদেশ হচ্ছে সবচেয়ে জনবহুল ঘনবসতি সম্পন্ন দেশ এবং আমাদের অত্যন্ত সংকট কবলিত দেশ। বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা মুক্তিযুদ্ধের পর, দেশ স্বাধীনের পর বারবার আমরা হোঁচট খেয়েছি। গণতন্ত্রের ভিত্তিটা আমাদের শক্তিশালী করতে পারিনি, সাথে সাথে আমাদের প্রাতিষ্ঠানিক ভিত্তিগুলো আমরা শক্তিশালীভাবে দাঁড় করাতে পারিনি। নির্বাচনী এলাকা ভিত্তিক জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়। রাজশাহী ভাই যেটা বলল যে এমপিদের কাজ কি, এমপিদের কাজ তো পার্লামেন্টে আইন প্রণয়ন করা, ঠিক আছে। বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থাও কিন্তু সেইভাবে শক্তিশালী ভিত্তির উপর আমরা দাঁড় করাতে পারিনি। তবুও 50 বছরের মধ্যে তুলনামূলকভাবে এই ভিত্তি আগের চাইতে অনেক বেশি মজবুত হয়েছে এবং এগুলো বাজেটও পাচ্ছে। ইউনিয়ন পরিষদ আলাদা বাজেট পায়, পৌরসভা আলাদা বাজেট পায়, সিটি কর্পোরেশন আলাদা বাজেট পায় এবং সেখানে এমপিদের কোনো হস্তক্ষেপ থাকে না। এখন ওই এলাকার এমপিরা যদি হস্তক্ষেপ করে, এটা আমি মনে করবো অনাকাঙ্ক্ষিত। এইখানে হস্তক্ষেপ তো আমরা দেখি এইখানে না, তাদের যে বাজেট, ইউনিয়ন পরিষদের যে বাজেট বরাদ্দ, এটা ইউনিয়ন পরিষদ কর্তৃকই গৃহীত হয়, ইউনিয়ন পরিষদ কর্তৃক ব্যয় হয়। সেখানে যদি ক্ষমতাসীন দলের এমপিরা প্রভাব বিস্তার করতে চায়, করতে পারে, তখন কিছু প্রশাসন আসলে তাদেরকে বাধা দেওয়ার থাকে না। কিন্তু এটা যদি কেউ করে, এটা অনাকাঙ্ক্ষিত, এটা ঠিক না। আমাদের দেশে দুর্নীতির সমস্যা আছেই, আগামী দিনেও থাকবে। আমি আগামী দিনে যে নতুন নির্বাচনে নতুন সরকার আসবে, দুর্নীতি মুক্ত আমরা বাংলাদেশ হয়ে যাব, এটা জনগণের প্রত্যাশা। এবং আমাদেরকে চেষ্টা করতে হবে দুর্নীতি দমন কমিশন সহ দুর্নীতি প্রতিরোধকল্পে যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করতে হবে। এই জায়গাটা যদি আমি নিশ্চিত করতে পারি, আমরা যখন এমপি নির্বাচন করি, আমরা যে হলফনামা দিয়ে আমাদের রিটার্ন দাখিল করি, আমি 5 বছর পর পর, শুধু এমপি কেন, আজকে রাষ্ট্রের সব জায়গারই ব্যক্তিদেরই, সচিব থেকে শুরু করে, সেনাবাহিনী থেকে শুরু করে, অন্যান্য টায়ারের যারা দায়িত্বশীল রয়েছে, বিচার বিভাগের বিচারপতি থেকে শুরু করে, সবারই এ দায়িত্ব গ্রহণ করার পর থেকে তারা প্রতি বছর যে রিটার্নটা দেয়, সঠিকভাবে যাচাই বাছাই হওয়া দরকার। এখানে আমাদের অনেক ঘাটতি আছে, অনেক গাফলতি আছে, অনেক দুর্বলতা আছে। আমরা আজকে বিভিন্ন জায়গায় গিয়ে দেন দরবার করি নিজস্ব এলাকায়, বিশেষ করে একজন নির্বাচিত এলাকার এমপির, যেহেতু এমপি থেকেই মন্ত্রী হয়, দেশ পরিচালনার দায়িত্ব তাদের উপরই বর্তায়। এখন স্বাভাবিক কারণে নির্বাচনী এলাকার জনসাধারণের জনস্বার্থের কী কী সংকট, কী কী সমস্যা, কী কী দাবি দেওয়া, এই বিষয়গুলো আমরা নির্বাচনের সময় জনগণের কাছে প্রতিশ্রুতি দিই যে আমরা এগুলোর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করব। স্বাভাবিক কারণে সেই জায়গাগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্যে, প্রকল্প তৈরি করার জন্যে, তখন কিন্তু ইঞ্জিনিয়ারদেরকে আমাদেরকে শরণাপন্ন হতে হয়। সংশ্লিষ্ট বিভাগের ইঞ্জিনিয়ারদের ঊর্ধ্বতন তাদের কর্তৃপক্ষকে বলতে হয়, পত্র দিতে হয় যে আপনারা এই প্রকল্পটা তৈরি করেন, করে মন্ত্রণালয়ে পাঠান, মন্ত্রণালয়ে তারপরে প্ল্যানিং কমিশনে পাঠাবে। এটা আমাদের দেশের একটা চিরাচরিত মানে একটা নিয়ম দাঁড়িয়ে গেছে। ব্যুরোক্রেসি যদি আজকে শক্তিশালী হতো, তাহলে আজকে এই আমাদের দেশে তো সত্যিকার অর্থে বাজেটের অর্থেরও ঘাট সংকট আছে। প্রতি বছর বাজেটে অর্থ বৃদ্ধি পেলেও আজকে যে পরিমাণ আমাদের বিভিন্ন ক্ষেত্রে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, এই সমস্ত ক্ষেত্রে যে পরিমাণ অর্থের প্রয়োজন, আমাদের 20 কোটি, প্রায় 18 থেকে 20 কোটি মানুষের দেশে, সেই পরিমাণ আমরা অর্থ বরাদ্দ দিতে পারি না। যে কারণে আমাদের তো আসলে এই অনেকগুলো সংকট আছে। কিন্তু সত্যিকার অর্থেই যদি দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি গড়ে ওঠে, আমরা যে আজকে ঐক্যবদ্ধ কমিশন আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করলাম, এর মধ্যে মৌলিক বিষয়গুলো কি? এর মৌলিক বিষয় হচ্ছে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা। দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়গুলোর কারণে আমাদের নির্বাচনী ব্যবস্থা বিতর্কিত হয়, সরকার বিতর্কিত হয়, সেই সব জায়গাগুলো চিহ্নিত করে সেই সব জায়গাগুলোর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা। সংবিধানের কিছু মৌলিক বিষয়ে সংশোধনে নিয়ে আসা, এই বিষয়গুলো নিয়ে আমরা একমত হয়েছি। সুতরাং আমরা যদি এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমি মনে করি যে দীর্ঘদিনের যে মানে আমাদের
সংকটগুলো ছিল, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ, তারপরে প্রশাসনিকভাবে পদায়ন, প্রশাসনিকভাবে আপনার যে নিয়োগগুলো, প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র জুলাই ফাঁস হচ্ছে। সনদের ভিত্তিতে যে এই যে নির্বাচনের এই যে দাবি করা হচ্ছে, সারা দেশে আপনার এই সমস্ত বিষয়গুলো একটা সংকট থেকে আমাদের উত্তরণ ঘটাতে হবে। জুলাই সনদের ব্যাপারে যেটা বলতে যাচ্ছিলেন, যে জুলাই সনদের ব্যাপারে ভিত্তিতে যে সবাই নির্বাচনের কথা বলছে, জামায়াত ইসলামীর কথা বলছে, এনসিপি, তারা বলছে জুলাই সনদের ভিত্তিতে শুনেন, নির্বাচন এখানে- বা এখানে- গণভোট নভেম্বরে। এখানে যারা এখন, যে আমার ভাই যেটা বললো যে আমরা সবাই ক্ষমতা চাই, বাস্তব এটা ক্ষমতা, আপনাকে বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন বা এনসিপি বলেন, সবারই টার্গেট তো একটাই, ক্ষমতায় যাওয়া। ক্ষমতায় না গেলে তো আপনি আপনার যে লক্ষ্য উদ্দেশ্য, দলীয় সেটি যে বাস্তবায়ন চিন্তাভাবনা, করা সম্ভব সেটা না। বাস্তবায়ন আপনি করতে পারবেন না। যা এক একটা দলের এক একটা ধরনের চিন্তা ভাবনা আছে। আমি এক ধরনের চিন্তা ভাবনা করছি, জামাত ইসলামের এক ধরনের আদর্শ, এনসিপি চিন্তা করছে একরকম, অন্য দল একরকম আছে। ক্ষমতায় কিন্তু- যাওয়ার আগেই তো এই বিরোধগুলি আছে। কিন্তু কথা হচ্ছে ক্ষমতায় যে যাওয়ার পরের বিষয়। ক্ষমতায় যাওয়ার জন্য আপনার যে বিষয়গুলো, আপনি জুলাই সনদ, আজকে তো একটা অন্তর্বর্তীকালীন সরকার, সাংবিধানিক বিশ্লেষণে যদি আপনি যেতে যান, এটা সাংবিধানিক এর মধ্যে আপনি আনতে পারবেন না। যে কারণে আপনার এই সময়কাল সহ 111-এর সময় 3 মাসের জায়গায় 111-এর সরকার 2 বছর রান করেছে। যে কারণে পরবর্তীতে শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়ে দিয়ে, শেখ হাসিনা কিন্তু এগুলো সবগুলো কি তাদের সময়কালে যত কর্মকাণ্ড, যত বিধিবিধান, যত আইন, যত অর্ডিন্যান্স যা কিছু করেছে, সবগুলোকেই কিন্তু তাকে বৈধতা দান করতে হয়েছে। আজকে সুতরাং সালাউদ্দিন আহমেদের এখনো- একই কথা বলেছেন যে এখনো আগামী আপনার সংসদে এখন আপনি গণভোট করেন, আমি আপনাকে খুব খোলামেলাভাবে বলছি, আজকে যে বিষয় ইস্যু নিয়ে আপনার বিতর্ক তৈরি করা হচ্ছে, যেটার কারণে আপনি বলছেন যে সবাই ঐক্য চায়, বাধা কোথায়, দেখেন এই বিষয়গুলো কিন্তু জনগণের মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করছে। আপনি গণভোট আগে করলে কি আর পরে করলে অসুবিধা কি? ইভেন নির্বাচনের দিন যদি আপনি নাও করেন, আপনি যদি নির্বাচন হয়ে যাওয়ার পরে, পার্লামেন্ট গঠিত হওয়ার পরেও যদি আপনি এই বিষয়গুলো নিয়ে গণভোট করেন, আমি তো আমার ব্যক্তিগত অভিমত, আমি তো মনে করি যে পার্লামেন্টে যখন আপনার বিল আকারে গণভোটের আমরা উত্থাপন করে গণভোটের প্রভিশন নিয়ে আসবো, অন্তর্ভুক্ত করব, যে হ্যাঁ গণভোট এখন পার্লামেন্টে এখন নাই সংবিধানের মধ্যে, তখন যদি আপনি করেন সেটা আরও বেশি এই জিনিসগুলো আপনার গণভোটের দ্বারা স্বীকৃত হবে। সুতরাং আমরা যদি রাজনৈতিক দলগুলো এই বিষয়গুলো নিয়ে খুব গভীরভাবে চিন্তা করেন, এগুলো অহেতুক রাজনীতি। আমি নভেম্বরেই আমরা গণভোট চাই, গণভোট কি? গণভোট তো সংবিধানে নাই। আপনাকে এখন যে এটা করবেন, যেটাই করেন না কেন গণভোট, যে বিষয়গুলো নিয়ে করবেন, আপনাকে আলটিমেটলি এই সব বিষয় কিন্তু আপনাকে আগামী পার্লামেন্টে আপনাকে নিয়ে আসতে হবে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আপনি গণভোট, আমরা কেন নির্বাচনের দিন, সবশেষে বলেছি নির্বাচনের দিনের কথা, নির্বাচনের দিন করার কথা একটাই কারণে বলা হয়েছে যে অতীতে বাংলাদেশে 3টা গণভোট হয়েছে এবং এগুলো অনেক কোশ্চিন আছে। তো 3টা গণভোটের মধ্যে সবচাইতে কম ভোট কাস্ট হয়েছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যদি আপনি নভেম্বর বা ডিসেম্বরে নির্বাচনের দিন ব্যতিরিক গণভোট করেন, সাধারণ মানুষ কি 84 দফা সম্পর্কে অবহিত? সাধারণ মানুষ তো আপনার রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা বিশ্বাস রেখে যে আমরা ভালো দল, দেশকে ভালো করতে চাই, আমরা এইসব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেছি। এ ব্যাপারে আমার মনে হয় শতকরা 98% মানুষ অন্ধকারে আছে। সুতরাং আপনি ওই গণভোট দিলে মানুষ যে হুড় করে যে আপনার সব গণভোটে অংশগ্রহণ করে আপনাকে ওখানে মানে বলবে যে আমরা সব হাঁ করে দিলাম, তো এবং ওরা জাস্ট আগে যেভাবে গণভোটগুলো জিয়া রহমানের এরশাদের সময় যেভাবে হয়েছে, একটা পয়েন্ট ছিল, তারপর হাঁ না। কিন্তু এখন আপনি যে বিষয়গুলো নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে, আপনি জুলাই সনদের সনদ স্বাক্ষর করেছেন, অপেক্ষা করেন, বিশ্বাস আনতে হবে। তো এটা কি একটি বাধা না? না, বাধা আমি বলবো না, তবে এইটা এখন বলতে চাচ্ছে আমরা বিশ্বাস করতে, বিশ্বাস না করতে আপনি আলোচনায় বসলেন কেন? যারা বলছে, যারা এই বিষয়গুলো নিয়ে দাবি করছে যে আমরা গণভোট আগেই চাই, আমরা পিয়ার চাই, এখন বলছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে হাত পা বেঁধে দিয়ে আমাদের যার যার রাজনৈতিক ইচ্ছা আছে, এটা তো আপনার এর সাথে আমি বলবেন এটা একেবারে একান্তই তাদের দলীয় মানে আপনার স্বার্থ, এর বাইরে কিছু না। সবাই যার যার দলীয় স্বার্থেই কথা বলবেন। এই দলীয় স্বার্থ আনতে গেলে তো আপনাকে তাহলে জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিতে হবে, জনগণের যখন আপনি মেজরিটি ম্যান্ডেট পাবেন, তখন আপনার এটার ক্ষেত্রে তার কারোর কাছে যেতে হবে না, তখন আপনি করবেন। জি হারুন ভাই, আমরা বুঝতে পেরেছি আপনার বক্তব্য। আমি রাজ্জাকি ভাইয়ের কাছে আসতে চাই। জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে তার উপায় এখনো খুঁজে পায়নি ঐক্যমত্য কমিশন। মানে আপনার চুক্তি যখন কাল্পনিক, বাস্তবায়ন কেমনে করবেন? চুক্তিটাই তো কাল্পনিক। নির্বাচনের পর ক্ষমতায় যাবেন, ক্ষমতায় গিয়ে এইগুলা করবেন। দ্বিকক্ষ মানে নিম্নকক্ষ, উচ্চকক্ষ সবই তো কাল্পনিক, সবই তো হাইপোথিসিস। আপনি গিয়ে করবেন, আর তো কিছু নাই এখানে আছে। আমি একটা চুক্তি করলাম কি, 100 টাকা দিয়ে
তোমার ঘোড়া শাল থেকে একটা ঘোড়া কিনবো। তারপরে গেলাম, ঘোড়া যদি আনতে যাই, সবচেয়ে বড় ঘোড়াটা ধরলাম, যে না ভাই সবচেয়ে বড় ঘোড়ার কথা তো না বলা নাই। কোনটার কথা বলা আছে? 100 টাকা সবচেয়ে ছোট টাকা, ওটা তো ওখানে লেখা নাই চুক্তিতে। কি চুক্তিটা কি করলেন আপনি? আপনি দ্বিকক্ষ, উচ্চকক্ষ, নিম্নকক্ষ মানাবেন, 2 বছরেরও টাইম, পার্লামেন্ট হওয়ার পর 2 বছরের মধ্যে এটি বাস্তবায়ন করবেন, এই তো আপনাদের কথা। 1, 2 হচ্ছে হারুন একটা কথা বললো যে গণভোটে সবচেয়ে কম ভোট পড়ছে। আমি ধরে নিলাম গণভোট দিলে মাত্র 1 লক্ষ ভোট পড়বে। তাতে ওই মঞ্চে যারা ছিল জুলাই সনদের জন্য, তাদের চেয়ে তো বেশি হয় নাকি তাদের চেয়েও কম হয়? মঞ্চে তো 25 দুগুণে 50 জন বসছিলেন, তার বিরুদ্ধে 2টা দল ছাড়া বাকি 23টা দলের 46 জন লোক, তাকে 23টা দলের সমস্ত নেতাকর্মী 23টা বাস ভরবে না। তারা স্বাক্ষর করছে কেন? তারা স্বাক্ষর করছে বড় দল, ওনাদের রাজনৈতিক অনুকম্পা নিবে, সিট ছেড়ে দিবে, সেইগুলো থেকে তারা দাঁড়াবে। সেই প্রসঙ্গে আসছি আমি, আর হারুনের শেষ কাছে করি। বেশ কিছু প্রশ্ন আছে। আচ্ছা, আরেকটু বলি। এইবার আসেন সংবিধানে। কোন সংবিধান? সংবিধানে গণভোট নাই। আমরা যে নির্বাচনটা করতে যাচ্ছি, সেই নির্বাচনটা করার কাগজটা কোথায় আমার কাছে? কোন সংবিধান দিয়ে যাচ্ছেন আপনি? আমি খুব সিরিয়াস প্রশ্ন করছি, জি। এবং এই চ্যালেঞ্জ আমি অবশ্যই। হারুন ভাইকে করছি না, এখানে বসে আমি নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ থ্রো করছি। আপনি বুঝান জাতিকে, আপনি কোন সংবিধানের অধীনে নির্বাচন করছেন। যদি বলেন যেটা এক্সিস্টিং শেখ হাসিনার সংবিধান, সেটার মেয়াদ বহু আগে শেষ হয়ে গেছে, সংসদ ভাঙার 3 মাস। তারা তো এক্সিস্টিংই বলছেন। এক্সিস্টিংই বলছেন, তো এক্সিস্টিং তো ভায়োলেট হয়ে গেছে। আপনি কে ফেব্রুয়ারি 26-এ নির্বাচন দেওয়ার? কে আপনাকে অথরিটি দিচ্ছে? কোন আইনে, কোন সংবিধানে? আবারও চ্যালেঞ্জ করছি নির্বাচন কমিশনকে, কৈফিয়ত দেন আপনি, যে আপনি কিভাবে পারলেন। আপনি বুঝান, আমাকে জাতিকে বুঝাইতে হবে। আপনি খালি ঘরে বসে বললে তো হবে না। আপনি নির্বাচন কমিশন যে এক্সিস্টিং সংবিধানের কথা বলে, নাম্বার 1, এই সরকার সেই সংবিধানের না। হারুন ভাইও বললেন, আমিও একমত, অন্তর্বর্তীকালীন সরকার। উনি হলেন অন্তর্বর্তীকালীন সরকার। আমার ওই এক্সিস্টিং সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নাই। তো যেই সংবিধানে, যেই পুস্তকে আমার কথা বলা নাই, সেই পুস্তক আমি কিভাবে চালাবো? আমি যেটার ভিতরে আমার নাম নাই, আমাকে রাইট দেওয়া হয় না, আমি সেটা কিভাবে চালাবো? 1, 2, নির্বাচন কমিশনকে বলছি, অনেক মেধাবী, অনেক জ্ঞান নিয়ে এসে বসছেন। আমি বলতে হয়, দুঃখে বলতেছি, সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী 3 মাসের মধ্যে আপনি নির্বাচন করবেন। সেই হিসাবে 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা। যদি আমি 8ই অগাস্ট 2025-24 থেকে ইউনূস সাহেবের মেয়াদ থেকে গুনি, আর ওনার নিয়োগই হয়েছে 21শে নভেম্বর 2024। তার তো কোনো রাইটই নেই ওই সংবিধান নিয়ে কথা বলার, ওই সংবিধান মোতাবেক নির্বাচন করার। নির্বাচন পোর্শনটা জাস্ট ফুল স্টপটা থেমে আছে। আগে ডিসাইড করেন। আমার দুঃখ, 7 মাস ধরে বসে যখন আপনারা ডিসাইড করতে পারলেন না পরিষ্কারভাবে কোন সংবিধান মোতাবেক বা কোন আইন মোতাবেক আপনি নির্বাচন করতে যাচ্ছেন। আবার গণভোটের প্রশ্ন, কেউ কেউ বলে ডিসেন্টিং আছে, অমুক আছে, তমুক আছে, ইত্যাদি ইত্যাদি। আর ডিসেন্টিং ফিসেন্টিং আছে বইলেই তো আমরা গণভোটের প্রশ্নটা আসছে। পরিষ্কার সবাই মেনে নিলে তো হয়ে যেত, অথবা সবাই না মানতেন তাও হয়ে যেত। এখনো যদি এটা গণভোটে যায়, পরিষ্কার ডিসেন্টিং ফিসেন্টিং গণভোটে থাকবে না। গণভোটে থাকবে যে জুলাই সনদ বাস্তবায়ন হবে কি হবে না, হ্যাঁ বা না। 1, 2 আসেন, এই যে জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই সনদের আইনি ভিত্তি কি? যে চুক্তি না মানলে কার্যকর করবেন কিভাবে, সেই ক্লজ নাই। আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম সমস্ত বাংলাদেশের রাজনীতিবিদদের কাছে, যে আপনি এই সনদ বাস্তবায়ন যদি না করি আমি, আপনি কিভাবে বাস্তবায়ন করাবেন? এখানে গ্যারান্টর কারা? কাদের সামনে আপনি এই এগ্রিমেন্টটা করলেন? ইজ দেয়ার এনি ডকুমেন্টস? মাত্র 4টা লোকের মূল স্বাক্ষর। এইটাই রাজনীতির যে বড় 2টো দল ছিল ওখানে, বড় ভাই মেজো ভাই, আর সেজো ভাই তো জানি নাই, এনসিপি সাহেবরা। আচ্ছা, এবার আপনি আসেন, তাহলে জুলাই সনদের আইনি ভিত্তিতে ওই দিন মঞ্চে বসে যারা স্বাক্ষর করছে, এরা নিশ্চয়ই জুলাই চেতনার পক্ষের শক্তি। আর যারা জান নাই, তারা কি দিলে জুলাই চেতনার বিপক্ষের শক্তি? গোটা বাংলাদেশ এটা খাবে? কোনো শর্ত নেই, বিনা কন্ডিশন, যে কোনো উপায় তাদের স্বাক্ষর নেওয়া ছিল জরুরি। তারা যত তুচ্ছ, অথচ সেদিনই তাদের যার হাতে আর্টিফিশিয়াল হাত ছিল, সেটাও ভেঙে ফেলা হয়েছে। পরিষ্কার কি বার্তা দেয়?
সো ইট ইজ নট সো ইজি, এবং আমার কাছে মনে হয় না এটা খুব সহজে যাবে। যদি যাইতো, কেন শুধু নির্বাচনের আলাপটা হচ্ছে না? কেন সেদিন স্বাক্ষরের পরেও এখন দফায় দফায় প্রধান উপদেষ্টার সাথে বসা হচ্ছে? কি কারণটা কি? নির্বাচনের ডেট দিছে, মানে মোটামুটি আইডিয়া দিছে, এখন তফসিল দিবে, নির্বাচন করেন, বসছেন কেন? আমি বুঝি না তো। আই এম শিওর অল দ্য পলিটিক্যাল পার্টিজ দে আর কনফিউজড, যে ইলেকশনের পথটা খুবই অমসৃণ। সেই কথাটি আসলে সবাই বলছেন, সব রাজনৈতিক দলের পক্ষ থেকে সবাই বলছে যে প্রশাসনে তার লোক, ও বলছে প্রশাসনে অমুকের লোক, সবার ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি কেন হলো? একই। সেটা আমি আসছি, পরে আমাকে একটু বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, একটি বিরতি নিচ্ছে, ফিরছি। স্বাগত, আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আবু হেনা রাজ্জাকি। এবার আমি হারুন ভাইকে দিয়ে শুরু করতে চাই, একটু অন্য প্রসঙ্গে, রাজনীতির মাঠের দিকে একটু দৃষ্টি দিতে চাই। এবার বিএনপির মনোনয়ন প্রার্থীদের তালিকা বেশ দীর্ঘ। এর সঙ্গে যুগপৎ আন্দোলনের যারা শরিক দল আছে তারা তো আছেই, এবং নতুন করেও একটি দলের সংযোজন হওয়ার একটি আলোচনা চলছে। সেক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে 200 আসনের ব্যাপারে মোটামুটি এই মাসের মধ্যে একটি চূড়ান্ত বিষয় হবে, বাকি 100-র ব্যাপারে তারা এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। সেক্ষেত্রে শরিকদের কার কি অবস্থান সেটি বিবেচনা করছে বিএনপি আসলে, যে তারা কে জিতবে কে জিতবে না। আপনার কাছে কি মনে হয়, 200-র উপরে কি বিএনপি, যে বাকি 100 আছে সেগুলো কি বিএনপি ছেড়ে দিবে? আর এখান থেকে আসলে কতজন মানে জয়ী হওয়ার সম্ভাবনা আছে বলে আপনার মনে হয়? জয় পরাজয়ের বিষয়টা তো আমি এখন আরেকটি ব্যাপার, এবারে যে মার্কা, যে জোটবদ্ধভাবে নির্বাচন করলে এবার আলাদা প্রতীকে তাদেরকে নির্বাচন করতে হবে, মানে যার যার যে প্রতীক দলের সেই প্রতীকে নির্বাচন করতে হবে। এ বিষয়ে একটি আপত্তিও আজকে বিএনপির পক্ষ থেকে ইসিতে জানানো হয়েছে, একটি চিঠি দেওয়া হয়েছে। হারুন ভাই। জি, এখানে আসল বিষয়টা হচ্ছে যে বিএনপি যে কয়বার নির্বাচন করেছে, জাতীয় নির্বাচনের সময় সবচেয়ে যেটা গুরুত্ব দেওয়া হয়েছে যে নির্বাচনী এলাকায় যারা গুরুত্বপূর্ণ এবং নির্বাচনে যারা বিজয়ী হয়ে আসতে পারবে সেইভাবে প্রার্থীকে সাধারণত বিভিন্ন জরিপ করে পর্যালোচনা পূর্বক তাদেরকেই মনোনয়ন দেওয়া হয়। এবারও তাই হবে। বিভিন্ন আসনে কাদের অবস্থান কেমন, এ আলোকে অলরেডি মোটামুটি গণমাধ্যমে যেটা আমি জানছি যে বিএনপির কোনো শীর্ষ জায়গা থেকে আমি এটা এখনও খবর পাইনি, তবে গণমাধ্যমে যেটা প্রচার হচ্ছে যে আগামী এক সপ্তাহের মধ্যে বা এই মাসের শেষ দিকে আপনার 200 মতো আসনে বিএনপির প্রার্থী ডিক্লেয়ার করবে। আমরা অপেক্ষা করি। আর 100 আসন আপাতত ডিক্লেয়ার করছে না, তার কারণ এখানে আমাদের শরিকদেরকে কোথায় কোনটা সিট দিবে সেই জন্য একটা রাখা হচ্ছে, সেটাও আপনার খুব অতি সত্ত্বর সেটাও হয়তো দিয়ে দিবে। এটি কি বিএনপির জন্য একটি কি মধুর সংকট বা চ্যালেঞ্জ? না, এখানে কোনো সংকট না। অতীতে সবসময় যেটা হয়েছে যে আপনার যখন আওয়ামী লীগ বিএনপি প্রতিদ্বন্দ্বিতা হয়েছে তখন সাধারণত তফসিল ঘোষণার পর আপনার মনোনয়ন, আমাদের বোর্ড আপনার মনোনয়ন প্রত্যাশীদের আবেদন ফর্ম ছাড়া হয়েছে, আবেদন করেছে, তারপরে একটা নির্ধারিত সময়ে বিভাগওয়ারি আপনার 1 থেকে শুরু করে 300 পর্যন্ত ইন্টারভিউ হয়েছে। ইন্টারভিউর মাধ্যমে আপনার চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। কিন্তু এবার যেহেতু একটি ব্যতিক্রম, এবার জামাত ইসলাম 6 মাস আগেই তাদের প্রার্থী 300 আসনে দিয়ে তারা মাঠে ঘুরে বেড়াচ্ছে, প্রচারণা চালাচ্ছে। আর আমাদের এখনও প্রার্থী ব্যাপারে চূড়ান্ত না করার ফলে আমাদের প্রায় প্রতিটি আসনে মনোনয়ন প্রত্যাশীরাই আপনার ব্যানার লাগাচ্ছে, পোস্টার লাগাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। এনসিপির সঙ্গে কি কোনো আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে কি? আমার এই মুহূর্তে এটা নিয়ে কোনো তথ্য জানা নেই। গণমাধ্যমের খবর দেখলাম যে তাদেরকে 5টা বা 7টি আসন দেওয়ার মতন একটি আলোচনা এনসিপির নেতৃবৃন্দরা, যেটা আমিও গণমাধ্যমে দেখছি যে আলাপ আলোচনা করছে। এখন এনসিপি এর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার মালিক, যে তারা তাদের তো যে কোনো একটা সাথে জোট হওয়ার কথা। বিএনপির সাথে যদি জোটে তারা কমফোর্ট ফিল করে যে আমরা এখানে থাকলেই নির্বাচনে বিজয়ী হব, প্লাস এখানে থাকলে আমাদের জুলাই আন্দোলনের যে উদ্দেশ্য লক্ষ্য সেখানে আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেক্ষেত্রে আপনার বিএনপির সঙ্গে আসলে আপনার কি মনে হয় আসলে তারা কয়টা আসন পেতে পারে? না, এটা দলের সিদ্ধান্তের প্রশ্ন। এটা তো আমি তো দলের নীতি নির্ধারক পর্যায়ে নাই। এখানে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান এবং পার্টির স্ট্যান্ডিং কমিটি আছে, তারা এই ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করবে যে এখন যারা জোটে বর্তমান বিদ্যমান তাদেরকে কিছু সিট দেওয়ার সিদ্ধান্ত আছে, যে কোন এলাকায় কাকে কোথায় দিবে না দিবে এইটা। আর এই ক্ষেত্রে আবার নতুন আরপিওর মধ্যে যেটা সিদ্ধান্ত এসছে যে আপনার জোটবদ্ধ নির্বাচন করলেও স্ব প্রতীকে নির্বাচন করতে হবে,
এটা নিয়ে এটা নিয়ে বিএনপির আপত্তি কেন আসলে? বিএনপির আপত্তি কেন, মানে বিএনপি আপত্তি করেছে, আমি যেটা আজকে আপনার কাছে শুনলাম যে তারা চিঠি দিয়েছে নির্বাচন কমিশনে। বিএনপির আপত্তি থাকার কারণটা হচ্ছে যে আপনার অ্যাকচুয়ালি বিগত সময় যত জোটের নির্বাচন হয়েছে, যত নির্বাচন হয়েছে সব সময় জোটের প্রার্থীরা মূল দলের প্রতীক নিয়ে নির্বাচন করেছে। শুধুমাত্র জামাতে ইসলাম গত 18 সালের নির্বাচনে তারা দাঁড়িপাল্লা বাদ দিয়ে তারা ধানের শীষে নির্বাচন করেছিল। তাছাড়া জামাতে ইসলাম মোটামুটি 2001 সালের নির্বাচন তারা জোট করেছিল, 2008-এ করেছিল, তখন তারা তাদের প্রতীক নিয়েই নির্বাচন করেছে, কিন্তু 2018-তে তারা ধানের শীষ নিয়ে নির্বাচন করেছিল। তো যে কারণে এটা হয় কি যে আপনার অন্যান্য প্রতীকের মানুষের বাংলাদেশের মানে জাতীয় নির্বাচনে প্রতীক এবং ব্যক্তি ভেরি ইম্পর্টেন্ট। তো যে কারণে আপনার বিএনপির জায়গা থেকে হয়তো যে জোটের সিট যাদেরকে দেওয়া হবে, স্বাভাবিক কারণে তারা তাদের দলের যে প্রতীক সেটা ন্যাশনাল ইলেকশনে খুবই আপনার অপরিচিত প্রতীক বলা যায়, সেক্ষেত্রে তাদের জয়ের সম্ভাবনা কম, সেখানে জয়ের সম্ভাবনা হয়তো কম থাকতে পারে। ধানের শীষ থাকলে হয়তো ধানের শীষ দেখে মানুষ ধানের শীষ কি ভোট দিবে, ওটা প্রার্থী কোন দলের এটা বিবেচনা নেবে না, মনে হয় এটা বিএনপির প্রার্থী বা বিএনপি জোটেরই প্রার্থী। যে কারণে এখানে স্বাভাবিক কারণেই বিএনপির জায়গা থেকে হয়তো বলা হয়েছে যে এই ক্ষেত্রে জোটের প্রার্থীদেরকে একই প্রতীকে করতে চাইলে, যদি করতে চাই আপনার ওইটা অপশান আছে, আপনি আগেও ছিল যেটা অপশান, যে আপনার জোটের প্রার্থী হলে নিজের নিজ দল নিজে প্রতীকও ভোট করতে পারেন, আবার জোটের যে কোনো প্রতীক নিয়ে আপনি নির্বাচন করতে পারেন। আমি মনে করি যে এই অপশানটা রাখা উচিত, যে আপনার জোটের ক্ষেত্রে, আর জোট না হলে তো জোটে নির্বাচন করছে, আপনি যখন ইন্ডিভিজুয়াল নির্বাচন তখন তো আপনি আপনার প্রতীক নিয়েই ভোট করবেন, কিন্তু যখন জোটে যে জোটের ক্ষেত্রে আপনি বলছেন জোটের ক্ষেত্রে এই জায়গাটা শিথিল থাকা উচিত প্রধান দলের, মানে এই অপশনটা থাকা দরকার যে জোটের যদি তারা জোটের প্রতীক হিসাবে নির্বাচনের প্রার্থী হতে চায় এটা তাদের ইচ্ছা, আবার যদি তারা নিজের দলের প্রতীক নিয়ে ভোট করতে চায় এই অপশনটা রাখা উচিত, মানে আপনি বলছেন যে তাদের সিদ্ধান্ত। রাজ্জাকি ভাইয়ের কাছে আসতে চাই, বা রাজ্জাকি ভাই এই ক্ষেত্রে কি আসলে মনে হয় না যে রাজনৈতিক দলগুলোর নিজস্ব স্বকীয়তা নষ্ট হয়? প্রথম কথা হলো যে আমরা একটা কথা কিন্তু প্রায়ই বলি, দেশের সাধারণ জনগণ যারা, তারা সংবিধান বোঝে না, তারা গণভোট বোঝে না, গণতন্ত্র বোঝে না, পিআর পদ্ধতি বোঝে না, আমরা সবাই কিন্তু তাই বলি। আমি যদি এর সাথে দ্বিমত করি, আজকাল গ্রামের মানুষ বা সাধারণ লোক এই জায়গাটায় নাই, মানে এই বিশ্বাসটা তাদের কাছে আছে, তারা বোঝে না। বোঝে মানুষ না, আমি বলছি বোঝে না কমন আমরা একটা কথা, এটার মানে হচ্ছে যে অন্য দলের যাকে আপনি নমিনেশন দিবেন সে ভিন্ন দলের লোক, কিন্তু গোটা দেশের লোক জানবে এটা অমুক দলের প্রার্থী যদি সেই দলের প্রতীক সে ব্যবহার করে। নিজ দলেরটা বাদ দিয়ে, নিজের দলেরটা বাদ দিয়ে যদি ওনাদের দলেরটা ব্যবহার করে, ফর এক্সাম্পল হারুন ভাইদের বিএনপির দলেরটা, তখন গ্রামের লোক কিন্তু জানবে না, কারণ গ্রামের অত ব্যক্তিকে চেনে না, তার মানে মার্কায় ভোট দিল। আলটিমেটলি গ্রামের মানুষের সাথে প্রতারণা করা হইল, যে তুমি তোমার দলের মার্কা দেখে ভোট দিলা, কিন্তু ব্যক্তি তোমার দলের নয়। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট। তো আপনি এই প্রহসনটা কেন করবেন? 1 নম্বর। 2 নম্বর, আপনি যদি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী হন, তাহলে যার যার প্রতীকে নির্বাচন করুক, তার পপুলারিটি আমরা দেখি। আপনারা তো বলে দিবেনই যে আমাদের ভোটগুলো ওখানে দিও, কেননা তারা নিশ্চিত না যে যদি বলি অমুক দলের মনোনীত প্রার্থী, কিন্তু ওই দলের মনোগ্রাম তার নাই, ওই দলের ইয়েটা নাই, কিন্তু উনি, সেক্ষেত্রে তার ডুবে যাওয়ার সম্ভাবনা মোটামুটি 100 ভাগ। কারণ আজও বলছি বাংলাদেশে দল প্রতীক ছাড়া ভোট দেয় না 99% ক্ষেত্রে। যদি তাই হইতো তাহলে যে ব্যক্তি 5 বার এমপি হয়েছেন এই জীবনে কোনো দল থেকে এবং 2 বার মন্ত্রী হয়েছেন কোনো দল থেকে, তাকে যদি জনপ্রিয় ধরা হয়, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, তাকে দলবিহীন একবার নির্বাচন করতে বলুন। আপনি নিশ্চিত থাকেন 5 বার এমপি হয়েছে, 2 বার মন্ত্রী হয়েছে, সেও মেম্বার হওয়ার ভোট পাবে না। তার মানে আলটিমেটলি মার্কা। আর কিছু লোকরে আপনারা পকেটস্থ করার জন্যে, কারণ এরা হইল ছোট দল, অর্থাৎ সারা পিআর পদ্ধতিতেও যদি দাঁড়ায় এরা সারা দেশে 2 লাখ ভোট পাবে না, যা দিয়ে একটা আসন পেতে পারে। বাট দে আর পয়জনাস, বিকজ তারা পয়জনাস বলতেই
তারা কথা বলে, মিডিয়ায় আসে এবং এদেরকে ব্যবহার করে ইন্টারনালি বলেন, এক্সটার্নালি বলেন, এই ভয়গুলো এড়ানোর জন্য, এই দোষগুলো এড়ানোর জন্য মুখ বন্ধ করার পদ্ধতি, যেটা গণতন্ত্রের নামে জাস্ট প্রতারণা, ইন্টারনালি এক্সটার্নালি ব্যবহার করে এটা কারা কিভাবে? আপনি তো আপনার একটা দেশ তো এখন শুধু ইন্টারনাল বিষয় নিয়ে নাই, এক্সটার্নাল বিষয় আছে। গল্প করে তো লাভ নাই। আপনি এতটুকু একটা ভূখণ্ড, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, এটা আপনার লোকেশনের জন্য ইম্পর্টেন্ট। সুতরাং আমরা কিছু বুঝি, সব কথা বলতে হয় না। ওই যে বিয়ে বাড়িতে যেমন যেমন আপনি বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝতে পারবেন এদের ফ্যামিলি লাইফ কেমন। বাট যাচ্ছে, কিন্তু এই যাচ্ছে, গাড়িতে কোনো কথা নাই, পুরো গাড়িতে যে গেল 40 মিনিট কোনো কথা নাই, অনুষ্ঠানে গিয়ে তো আবার হাসি দিচ্ছে, আবার অনুষ্ঠানে গিয়ে কথা বলতেছে। টোটালটা এই যে প্রহসন, আপনাকে একটা সত্যের জায়গায় আসতে হবে এবং এইগুলির ভিত্তি থেকেই বাংলাদেশের রাজনীতিতে তৈরি হয়েছে। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই। এবার আসেন, আপনি যেটা বললেন, এই আমি বলি যে 200 আসন সবুজ সংকেত দিছে, আর এই যে 100 আসন, এই 100 আসন দিচ্ছেন না কেন? ওখানেই ধরেন রাজনৈতিক অনুকম্পা চাওয়ার জন্য যারা বসে আছে তাদের জন্য রাখছে। যদি দলীয় নমিনেশন প্রতীক ছাড়া এরা দাঁড়ায়, মনে করেন ওনরা যাদেরকে নিবে ওনাদের দলের প্রতীক ছাড়া যদি তারা দাঁড়ায়, আপনি নিশ্চিত থাকেন 100% ফেল করবে। 1, 2, প্রতীক দিয়ে যদি দাঁড়ায়, ওখানে যারা কোয়ালিফাইড লোক আছে, বিএনপির মতো বড় দলে 3-4টা ব্যক্তি কোয়ালিফাইড, গল্প করে লাভ নাই। 5-6 জন আছে, অনেক জায়গায় 7 জন, মিনিমাম 3 জন, এমন কোনো জায়গা নাই যেখানে মিনিমাম 3 জন নাই। তো আপনি যত কথাই বলেন যে এটা ওরা মেনে নেবে না, ওরা মেনে নেবে ওই বিয়ে বাড়িতে যাওয়ার মতো, বুকে পাথর বেঁধে মেনে নেবে। আচ্ছা, মেনে নিবে না, মেনে না নিলে কি হবে? যেখানে তৃতীয় ব্যক্তি রাজ্জাকেরই যদি এসে দাঁড়ায় যায় একবার, এবং সে যদি একবার এমপি হয়ে যায়, তাহলে এর ভিত্তি প্রস্তর, কারণ একবার এমপি হলে যে টাকা রোজগার করবে সেই টাকা আবার এদের পিছনে ব্যয় করবে, একটা ভিত্তি তৈরি হয়ে যাবে। সুতরাং ওরা ওই ভিত্তিটা করতে দেবে না, নিজের দলের লোকই অপোজ করবে 1 নম্বর। আর যদি অপোজ করে ফেলে, সেখানে তৃতীয় শক্তি বেরোয় আসবে, কোনো সন্দেহ নাই। সুতরাং এটা তাদের জন্য ঝুঁকি আছে। আর জামাতের কথা যেটা বললো, আমি এই কমেন্ট পাবেন আপনি, আমি জামাতের লোক, আলোচনাও মানুষ শুনতে চায় না। আর জামাত 3 মাস আগে বললো যে প্রার্থী দিয়ে দিছে, তার মানে ইটস এ ডিসিপ্লিন ফোর্স। কেন বলি আমি, ইতিমধ্যে আপনি শুনছেন যে যাদেরকে বিএনপি বহিষ্কার করছে অনেককে কিন্তু আবার ক্ষমা করে দিছে, সেটা কি আপনি শুনেছেন? অলরেডি পত্রিকায় আসছে। এই ক্ষমা করেছে কেন? তার মানে নিয়ন্ত্রণের বাইরে, এখন ক্ষমা না করলে আরও ডিস্টার্বিং হতে পারে। সুতরাং এটা আমার কাছে মনে হয়, তো এই জিনিসগুলো যদি আপনি চিন্তা করেন, অনেক কিছু আপনাকে মাথায় রাখতে হবে। আমি আবারও বলছি, নির্বাচনের পথ মসৃণ নয়। কেন নয়? আপনি এনসিপির 7টা-8টা সিট দিবেন, সারফেসে কয়েকটা লোক দেখছেন, উপরে হাসনাত আবদুল্লাহ, তো সার্জিস আলম, এদের নাম আমরা বলতে পারি, কারণ কি এরা ছোট মানুষ বয়সে, আমি তাদেরকে নাবালক বলে তিরস্কার করছি না, ওরা ভাববে যে রাজ্জাকি ভাই সমালোচনা করতেছে, করুক। আপনি সারফেসেরই কয়টা লোকের কয়টা সিট দিবেন? আপনি কি মনে করেন এই কয়টা লোকই এনসিপি? এনসিপি রাজনীতিতে ভোট নাই, এনসিপি দল হিসেবে দুর্বল, কিন্তু এনসিপি আন্দোলনের জন্য বড় শক্ত প্রতিদ্বন্দ্বী, এটা মাথায় রাখতে হবে। জি, রাজ্জাকি ভাই হাসনাত আবদুল্লাহর কথা বলছিলেন, সার্জিস আলমের কথা বলছিলাম, আমি হাসনাত আবদুল্লাহর একটি বক্তব্য তুলে ধরতে চাই আরুণ ভাইয়ের কাছে আলোচনা যাবার আগে। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেছেন, সচিবালয়ে গিয়ে কয়েকটি রাজনৈতিক দল জেলা প্রশাসক ভাগাভাগি করছে, এতে সহায়তা করছে অন্তর্বর্তী সরকার, আগামীতে একটি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের চেষ্টা চলছে। বর্তমান নির্বাচন কমিশন স্বৈরতান্ত্রিক আচরণ করছে, প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল করছে 2টি দল, এমনটি চলতে থাকলে জনগণ মেনে নেবে না। তিনি বলেন, আরেকজন ক্যান্টনমেন্টে বসে ষড়যন্ত্র করছেন। তিনি অভিযুক্ত সেনা কর্মকর্তাদের রক্ষায় অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আজমির হাত ধরে অনুরোধ করেছেন, আবার ষড়যন্ত্র হলে আমরা বসে থাকব না, আমাদের উপর ট্যাঙ্ক চালিয়ে দমানো যাবে না। 2টি বিষয় নিয়ে কথা বলেছেন, সচিবালয়ে 2টি দল দখলের কথা বলেছেন, আর একটি ক্যান্টনমেন্ট নিয়ে কথা বলেছেন। আবুল হাসনাত নাকি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ, সার্জিস, এরা তো ধরেন যে বিভিন্ন সময় বিভিন্ন কথা যত সহজে বলা যায়, আমাদের জায়গা থেকে তো আমার একটু এতটা বলা সহজ না, ঠিক আছে না? প্রশাসনে যে এখন পুনর্গঠন বলেন বা পদায়ন বলেন বা পজিশন বলেন, এসব জায়গায় মোটামুটিভাবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিএনপি জামাত সমর্থিত লোকেরাই কিন্তু সুযোগ সুবিধা পাচ্ছে। কিছু ব্যতিক্রম হচ্ছে,
আগে বর্তমান যারা কর্মরত তারা তো আপনার বিগত 15-16 বছর যে ফ্যাসিবাদী শাসক ছিল ওই সময়ের এই লোকগুলোই তো ছিল। জি, তো মানে দুটি দল পাচ্ছে কিন্তু এনসিপি এখান থেকে আসলে পিছিয়ে আছে। ঢালাও এভাবে বলা এটা স্পেসিফিক বললে ভালো হতো। তার কারণ যে লোকগুলো যাচ্ছে অহেতুক তাদেরকে বিতর্কিত করে দেওয়া হবে। কারণ বিগত 8ই আগস্টের পরে অন্তর্বর্তীকালীন সরকার 64টা জেলে নতুন ডিসি নিয়োগ দিয়েছিল এবং এই ডিসি নিয়োগ দিয়ে ডিসিদের ব্যাপারেও অনেকেই অনেক অভিযোগ আপত্তি ছিল। কিন্তু আপনার এই ডিসিগুলো তো আপনার 1.5 বছর মানে মোটামুটি 12-14 মাস কাজ করে আসলো। এর মধ্যে যাদের এলাকায় যারা কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে তারাকে প্রত্যাহার করেছে। সামনে নির্বাচনের পূর্বে সকল জেলারই ডিসি পরিবর্তন হবে, সকল জেলার পরিবর্তন হবে। এখন এইটা আপনি যদি মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে যান যে এই কর্মকর্তাগুলো আচ্ছা কোন দলের আনুগত্য করেছে বা অনুসরণ, তাহলে দেখা যাবে যে হয়তো বিএনপি বা জামাত বা আপনার আওয়ামী লীগও পাবেন এর মধ্যে। তাদের মধ্যে দেখা যাবে যে এরা নিরপেক্ষ, এরা বিগত সময়ে সেরকম কোনো এর সাথে জড়িত ছিল না। সুতরাং আপনাকে তো প্রশাসনের লোক তো আপনাকে হঠাৎ করে আপনি তৈরি করতে পারবেন না। আপনার বাংলাদেশে যত আপনি নিয়োগ হোক, এখনও যেগুলো নিয়োগ হবে কেউ না কোনো দলের তারা সদস্য সম্পৃক্ত, কেউ সমর্থক, এর বাইরে তো আপনি লোক পাবেন না। সুতরাং এটা একটা ঢালা অভিযোগ করাটা ঠিক না। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যখন কোনো নির্বাচিত সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় দায়িত্ব নেবে সবসময় দলীয়করণের অভিযোগ আনা হয়। আমি এটাকে দোষের মনে করি না। আপনি আমেরিকার সরকার পরিবর্তন হওয়ার পর যখন আপনার রিপাবলিকান আসে বা ডেমোক্র্যাট আসে তখন দেখবেন যে সারা পৃথিবীতে তাদের যে অ্যাম্বাসেডার বিভিন্ন দেশের নিয়োগ থাকে সেটা মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই নতুন অ্যাম্বাসেডার নিয়োগ দিয়ে তাদের মানে লোক তাদের দেশের গোটা প্রশাসনিক কাঠামো রদবদল হয়। স্বাভাবিক, কারণ আপনার তো কাজ করতে হবে। আপনি ব্যুরোক্রেসির মধ্যে ডেপুটি সেক্রেটারির সংখ্যা ধরেন যে 1000, তো এর মধ্যে মাত্র 64 জন ডেপুটি কমিশনার হবে। তো এইখানে প্রশাসনের ওই যে আপনার যাচাই বাছাই কমিটি নেই, কী কমিটি আছে, সেই কমিটির মধ্যে দিয়ে একটা ফিট লিস্ট তৈরি করা হয়, ফিট লিস্টের মধ্য দিয়ে আপনার নিয়োগ দেওয়া হয়। না তো ডেপুটি সেক্রেটারি তো সবাইকে আপনার দিতে পারতো। এদের মধ্যে প্রশাসনে মাঠ পর্যায়ে কাজের জন্য কেউ উপযুক্ত। ডেপুটি কমিশনারদের কিন্তু একরকম বলা যায় 24 ঘন্টার মধ্যে ওরকে 12-14 ঘন্টা কাজ করা লাগে, অক্লান্ত পরিশ্রম করা লাগে। হ্যাঁ, ঠিক আছে না? অন্যান্য ডেপুটি সেক্রেটারি সচিবালয়ে যান, নিজে ঘুরে বেড়াচ্ছে, অত কাজের চাপও নাই। তো সুতরাং এইগুলো অভিযোগ, তারপর সেনাবাহিনীর ব্যাপারেও যে অভিযোগগুলো আছে সেনাবাহিনীকে বিতর্কিত করা ঠিক হবে না। সেনাবাহিনীর মধ্যে বিগত 15 বছর তো স্বাভাবিক কারণে এতগুলো অফিসারের বিরুদ্ধে অভিযোগ এসছে, আপনার ট্রাইব্যুনালে তাদেরকে হাজির হওয়া হয়েছে, জেলখানায় পাঠানো হয়েছে। সুতরাং এখানে বুঝতে হবে যে সেনাবাহিনীর মধ্যে যখন রদবদল হয় তখন অনেক সেনা অফিসার কর্মকর্তা কিন্তু আপনার পদচ্যুত হয়, চাকরিচ্যুত হয়, অতীতে সবসময় হয়েছে। সুতরাং আগামী দিনে নতুন সরকার আসলেও দেখবেন যে সেনাবাহিনীর মধ্যে বিগত সময়ের তাদের আমলনামা অনুসন্ধান করা হবে, যে বিগত সময়ের তাদের আমলনামার কর্মকাণ্ডের মধ্যে কারা কিভাবে কি করেছে না করেছে। আর সবচেয়ে আমাদের দেশের যেটা বড় সমস্যা, আগেও বলেছি যে সকল প্রতিষ্ঠানের মধ্যে দুর্নীতির একটা বড় আপনার সমস্যা আছে। এইটার জন্য আমাদের দুর্নীতি দমন কমিশনের প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং এইটার ব্যাপারে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা। এখন আপনি সেনাবাহিনীর একজন জেনারেল বা সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল, তার কর্মকাণ্ড সম্পর্কে আপনি পদক্ষেপ নিতে গেলে আপনি ভয়ে আপনার হাত পা কাঁপবে, নিতে গেলে আমার চাকরি থাকবে কিনা। আপনি একজন সচিব, একজন এমপি, একজন মন্ত্রীর বিরুদ্ধে আপনি সিটিং, তার বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা গ্রহণ করতে যাবেন না, এইটা ঠিক না। এটা যদি আপনি সত্যিকার দেশকে একটা শৃঙ্খলার মধ্যে আইনের সুশাসনের জায়গায় আনতে চান তাহলে অপরাধী হিসাবে আপনাকে ধরতে হবে। তো যে কারণে এই জায়গাগুলোকে যদি আমরা ঠিক করতে পারি, এটাই তো আপনার আজকে আমাদের প্রত্যাশা। এই জুলাই আগস্টের যে আন্দোলনের যে বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা গড়ব, আমরা আপনার অনিয়ম দুর্নীতি বন্ধ করবো, এগুলো তো আমাদের চিন্তা বা এগুলো আমাদের প্রত্যাশা। জি, হারুন, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি রাজ্জাকি ভাইকে দিয়ে শেষ করব, তার আগে একটি বক্তব্য আমি উল্লেখ করতে চাই। সম্প্রতি এই বিষয়টি এনসিপি নেতা সার্জিস আলম ফেসবুকে লিখেছিলেন, 44তম বিসিএস রিপিট ক্যাডার বিধি সংশোধনের ফাইল চূড়ান্ত স্বাক্ষরের জন্য আজ বহুদিন যাবৎ প্রধান উপদেষ্টার কার্যালয়ে পড়ে আছে। কারণ জানি না, হ্যাঁ বা না বলে ফাইল ছেড়ে দিন প্লিজ। ফাইল সেখানে থাকা অবস্থায় প্রধান উপদেষ্টা মহোদয় 2 বার বিদেশ ঘুরে এলেন, কিন্তু ফাইল নড়ে না। এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না, অথচ ছেলে মেয়েদের জীবন নির্ভর করছে এর উপর। একটা যৌক্তিক বিষয় সিদ্ধান্ত নিতে এত লাল ফিতার দৌরাত্ম্য কেন?
দিস ইজ নাথিং নিউ, এটা ট্রেডিশনাল বাংলাদেশে আমরা জানি। এটার কারণ হচ্ছে এই কিছুদিন আগে না, যখন জুলাই আহত যোদ্ধাদের নিয়ে কথাবার্তা হচ্ছিল প্রথম দিকে একেবারে এই সরকার আসার পর, তাদের চিকিৎসার জন্য এত দিতে হবে, এই টাকা দিতে হবে, প্রয়োজনে বিদেশ পাঠাইতে হবে, এবং এটা যখন কিছুই হচ্ছিল না, তখন আমাদের প্রফেসর ইউনূস সাহেব আবার কোনো এক জায়গায় আমার এই মুহূর্তে একটা ইন্টারভিউর মুখোমুখি হলেন, ডোমেস্টিক, যে এদের এটা হচ্ছে না। কারণ তখন উনি পরিষ্কার বলেছিলেন যে আমলাতান্ত্রিক জটিলতার ভিতরে সে আছে, এবং তখন কিছু উপদেষ্টা নিয়েও কথা আসলো যে আপনার অনেক উপদেষ্টা কাজ করতে পারছে না, সুতরাং আপনি কেন অ্যাকশন। সে বলছে আমি নিজেই তো করতে পারতেছি না, মানে যে কারণে সে করতে পারছে না সেটা সে পরিষ্কার বলে দিয়েছে। সামহাও আমাদের দেশের প্রশাসনিক কর্মকর্তা যারা আছেন, যে সেক্টরে থাকেন, আজকে পর্যন্ত তারা নিশ্চিত যে দে আর নট লুজিং দেয়ার জব ফর মেকিং নন কোঅপারেশন টু দ্য গভর্নমেন্ট। এই যে নন কোঅপারেট করতেছে না এবং এটার জন্য কিছু হবে না, এটা তারা মোটামুটি আজকে পর্যন্ত নিশ্চিত। আর কিছুটা যে ঘটনায় তা না, আজকে ধরেন সেনাবাহিনীর 14 জন কর্মকর্তা নিয়ে যে বিষয়টা হলো, এটাও বাংলাদেশ একটা অস্বাভাবিক ঘটনা ছিল, বাট সেটা হয়েছে। তো এরকমভাবে চিন্তা করলে আপনি যদি এইভাবে ভাবেন, সার্জিস আলমরা যেটা বলছে সেটা তার আমলাতান্ত্রিক জটিলতা, এবং আমরা এও জানি সরকারের ভিতরেই অনেক উপদেষ্টা নন কোঅপারেট করতেছে বলে অলরেডি সোশ্যাল মিডিয়ায় আসতেছে। হাউ ফার ইট ইজ ট্রু আমরা জানি না, তাহলে তো এই জটিলতা থাকবেই, এবং এটা নাথিং নিউ, ইট ইজ অ্যাকসেপ্টেড বাই দ্য পলিটিশিয়ানস। যেটা একটু আগে আমি আপনাকে বলে আসলাম যে এতগুলো আন্দোলন হইল, আমি আবারও বলছি, নন পলিটিক্যাল লোক ছাড়া কোনো সাধারণ লোক যিনি দলের সাথে সম্পৃক্ত না, এদের 5টা ব্যক্তি একত্র হইয়া বাংলাদেশের কোথাও কোনো আন্দোলন করে না। জি, ইফ ইট ইজ এ ফ্যাক্ট, তাহলে এই যে এটা হচ্ছে না, এটা সার্জিস আলম চিৎকার করতেছে, আমি তো হারুন ভাইদের চিৎকার পাচ্ছি না, অনেকের চিৎকারই পাচ্ছি না। তার মানে স্টিল হি ইজ নন কোঅপারেটেড বাই দ্য আমলাস অফ প্রশাসন এবং পলিটিশিয়ানস, এবং তার ভিতরে সে যে সার্ভাইভ করতেছে, এটা আমার কাছে অনেকটাই মিরাকেল মনে হয়। জি, আজকে আমাকে এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি, কাল আবার দেখা হবে ঠিক